গুড মর্নিং গাইস, আমরা সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে গেছি। এই যে আমরা এখন বেরোবো। এইদিকে ফুল পিসি, মা পিসি, এদিকে মা, আর ওই ঘরে অনেকে আছে, চলো দেখাতে থাকি। এদিকে পিসি আছে, আর পরপর এই রুমে আছে আমাদের লোকজন। এদিকে বৌদি, এদিকেও আছে সবাই। এদিকে জেঠু, জেঠি, ভাই, পিসি। দেখি এখানে মানে আসলে তোমাদের অসুবিধা হবে না। আর প্রথম কথা মানে এখানে বাইরে এগুলো দেখলে মনে হবে যে কেমন জানি দেখতে, রুমগুলো হবে কেমন, কিন্তু ভেতরটা খুব সুন্দর। রুমগুলো খুব ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, খুব ভালো ছিল রুম। এখানে কোনো রকম সাফারি করা যায় না, যা মাত্র করবো আমরা যেটা হচ্ছে বোট রাইড। এবার আপনারা গতকাল সজনেখালি দেখেছেন, সজনেখালিতে একটা নকশাও বানানো ছিল। আশা করি আপনাদের অর্গানাইজারের যে দাদা ছিল, টাইগার রিজার্ভের যতটা অংশ রয়েছে সীমিত এলাকা কিন্তু পর্যটকদের জন্য অ্যালাউ করা হয়। কারণ অ্যাপ্রক্সিমেট দেখা যেতে পারে 2585 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে পর্যটকদের জন্য 40 থেকে 45 কিলোমিটার এলাকা অ্যালাউ করা হচ্ছে। এবার আপনি ভাবুন, এত বড় এলাকার মধ্যে, ওইটুকু জায়গার মধ্যে পর্যটককে অ্যালাউ করার পরে যদি কোনো বন্যপ্রাণী তারা যদি আমাদের সামনে চলে আসে, তাহলে আমরা দেখতে পাবো। মানে জোকস করে যদি এবার বলা যায়, আমরা খাঁচাবন্দি থাকবো, ওরা ওপেন প্যাসেজে, ওরা আমাদেরকে দেখতে আসবে, আমরা দেখতে পাবো। তাহলে একটু বর্ডারটা দেখাবেন। বাংলাদেশ বর্ডার পোর্শন আমরা যাচ্ছি না, আমরা যে দিকটাতে এগোবো অ্যাকচুয়াল কলকাতার দিকে এগোচ্ছি, অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিকে আমরা এগোচ্ছি। দুটো রুট দুদিকে, যেমন এখান থেকে আমরা যে দিকটাতে এগোচ্ছি বাংলাদেশ বর্ডারটা হচ্ছে পেছনের দিকে। বাংলাদেশ বর্ডারে যদি যেতে হয় খুব কম হলেও আপনার 4 ঘন্টা যে সময়টা লাগছে, আর এদিকে যে 4 ঘন্টা আমরা সময় নিয়ে যাচ্ছি, এটা জঙ্গলটা বেশি পাবো আমরা। আর বর্ডারে গিয়ে প্রত্যেকের মধ্যে একটা উৎসুকতা থাকে যে বাংলাদেশ বর্ডার, সুন্দরবন এসছি মানে বাংলাদেশ বর্ডার দেখব। ফলে ফরেস্ট এরিয়াতে ঘুরতে এসে আপনি আমাদের যে ওয়াচ টাওয়ার রয়েছে ইন্ডিয়া পোর্শনে, সেখানে উঠেও কিন্তু আপনি বাংলাদেশ বর্ডার দেখতে পাবেন না। শুধু আমাদের দেখতে পাবেন না, আমরা আমাদের মতো কোনো ছেলে গাইড হিসাবে যখন থাকছে শুধু ইন্ডিকেট করিয়ে দেবে যে স্যার ওইটা হচ্ছে বাংলাদেশ। তার মাঝখান দিয়ে রায়মঙ্গল রিভারটা চলে গেছে, ওদিকটাও জঙ্গল, আমাদেরটাও জঙ্গল। এবার কতটা পড়ে বাংলাদেশে আপনার 65% পোর্শন হচ্ছে বাংলাদেশের মধ্যে, আর 35% পোর্শন আমাদের ইন্ডিয়ার মধ্যে। এই 35% পোর্শনের মধ্যেও যেভাবে ইন্ডিয়া গভর্নমেন্ট রেস্ট্রিকশনের মধ্যে রেখেছে, সুন্দরবন একটা স্টেবল জায়গাতে রয়েছে। আপনাদের প্রোগ্রামে রয়েছে স্পট দেখবেন, সজনেখালি, সুদর্ণখালি, দোবাকি, গাজীখালি, পীরখালি, এরকম স্পট এরকম থাকে। স্পেশাল পারমিশন নয়। ব্যাপারটা হয় কি, আপনাদের গৌতম যিনি লঞ্চ চালাচ্ছেন ও জানে, একটা বাঘের জন্য আমরা অনেক সময় মানে টাইম কিল করতে হয়। একটা কোথাও যে টাইমটা আপনারা যে সময় ঘুরছেন একটা বেটার টাইম, জলের লেভেল ডাউন হয়ে গেছে, আমরা পাকমার্কটাকে ক্লিয়ার দেখতে পাবো। পায়ের ছাপ দেখতে পেলে আমরা ইমাজিন করতে পারি বাঘটা এখানে আছে কি বেরিয়ে গেছে। যদি আমরা ইমাজিন করি বাঘ এখানে আছে, ওইখানে দেখা গেল সারাদিন কাটিয়ে দিলাম, ইন কেস বাঘটা বেরোলো না, তাহলে সময়টা নষ্ট। যত পাবলিক রয়েছে তারা কিন্তু বলবে যে দাদা এর তুলনায় দুটো স্পটে যদি নিয়ে যেতেন, দুটো হরিণ দেখতে পেলে ভালো। হরিণ তো দেখেছি কাল। ফলে হয় কি না, ফলে হয় কি, ফটোগ্রাফার গ্রুপ যারা আসে তাদের লং প্রোগ্রাম হয়। আপনাদের যেমন 2 নাইট 3 ডেজের, একদিন সজনেখালি করছেন, একদিন জঙ্গল করছেন। 3 নাইট 4 ডেজ বা 4 নাইট 5 ডেজের প্রোগ্রাম থাকে। যে কদিনই থাকবে, যদি 5 দিন থাকে 5 দিনই জঙ্গলে থাকে। ফলে হয় কি, যে লোকেশনে আপনি পায়ের ছাপ পাবেন, আজকের পেলেন না, আগামীকাল আর্লি মর্নিং ঢুকে যান, ওকে বেরোতেই হবে। ফলে অন্য জঙ্গলে জিপিএস ট্র্যাক করা রয়েছে, রেডিও কলার বা জিপিএস লাগানো থাকে। আপনারা যদি কোনো অন্য জঙ্গলে ঘুরে এসে থাকেন, দেখবেন কোনো পাবলিক বা পর্যটক বুঝতে পারে না, গাইড বা ড্রাইভারের কাছে লোকেশন পৌঁছে দেওয়া হয়, অফিসিয়ালভাবে পৌঁছে দেওয়া হয় যে ওই লোকেশনে বাঘ আছে, কারণ জিপিএসে ধরা পড়ে। আর সুন্দরবনে আমরা করি কি, ইমাজিন করি, পায়ের ছাপ দেখি এটা ফ্রেশ, মানে বাঘ কোন দিকে হেঁটে গেছে। বাঘ এখান থেকে হেঁটে উঠলো, বাঘ কিন্তু জঙ্গলের মাঝখানে চলে যাবে না, বাঘ সবসময় নদীর কিনারে যে কোনো সাইডে ঘুরবে।
কারণ বাঘের যে খাবার রয়েছে হরিণ, বুনো শুয়োর, মাছ কাঁকড়া, অন্যান্য ছোট প্রাণী সব নদীর কিনারের দিকে ঘুরতে থাকে খাবার সংগ্রহ করার জন্য। আর তাকে টার্গেট করার জন্য যে কোনো ঝোপের পিছনে সে কিন্তু মুভ করবে। হ্যাঁ হ্যাঁ মেশ এই পিসান। আমরা এখন সুদন্না খালিতে এলাম। এখানে দেখব, এখানে অনেক সুন্দরী গাছ আছে বললো না? এই যে আচ্ছা, সব ফেন্সিং, নেট ফেন্সিং করা আছে। আমরা ফেন্সিং এর ভিতরে বাঘ ওপেন। এই যে আমরা প্রথমে এসেও যেমন মন্দিরটা দেখেছিলাম, ওখানে লঞ্চ ঘাটে তোমরা ভিডিওতে দেখতে পাবে, আর এখানেও এসে এই মন্দিরটা দেখতে পেলাম। মানে বনদেবী হচ্ছে এখানকার সবথেকে জাগ্রত দেবী, ঠিক আছে? সবাই খুব ভালো মানে। যেখানেই নামুন না কেন প্রায় ফ্যামিলিতে কিন্তু এই বনদেবীর মন্দির থাকে। কারো যদি মন্দির না বানাতেও পারে বনদেবীকে পুজো করে, কারণ এটা মানে আপনারা যেমন গতকাল আপনাদের অর্গানাইজার এরকম কোনো ব্যবস্থা রেখেছিল ঝুমুর নৃত্য, যদি সুন্দরবনের মানে লোকাল কালচার যদি ধরা হয় সেটা হচ্ছে বনদেবী। কারণ সুন্দরবনে যত মানুষ আমরা বসবাস করছি সবাই কিন্তু আমরা মাইগ্রেট করেছি, অর্থাৎ উড়িষ্যা, মেদিনীপুর, বাঁকুড়া, আপনার বিহার, ছোট্টগ্রাম, এই সমস্ত জায়গা থেকে। যেহেতু সমস্ত সম্প্রদায়ের মানুষ সুন্দরবনে চলে আসে, তাই সুন্দরবনে জীবিকা নির্বাহ করার জন্য জঙ্গলেই যেতে হতো। ফলে বাঘের হাত থেকে বা বিভিন্ন বিপদের হাত থেকে বাঁচার জন্য তারা মনে মনে একটা ছবি আঁকে যে প্রকৃতির রূপ অর্থাৎ মা বনের একজন দেবী রয়েছে, তাকে পুজো করা শুরু করে। আর এর একটা মাইথোলজিক্যাল স্টোরি রয়েছে। এই মাইথোলজিক্যাল স্টোরিটা হচ্ছে বিশাল স্টোরি, জাস্ট আমি ছোট্ট করে বলে দিচ্ছি। এখানে দেখুন কতগুলো মূর্তি রয়েছে, একটা মায়ের রূপ রয়েছে, তিনি হচ্ছে বনদেবী বা বনবিবি নামে পরিচিত। ওনার বাম দিকে রয়েছে সাহা জঙ্গলি, রিলেশন বিটুইন ব্রাদার অ্যান্ড সিস্টার। আচ্ছা। আর বাঘের মূর্তি যেটা রয়েছে, বাঘ দেবতা হচ্ছে দক্ষিণ রায়। দেখুন এখানে দুটো কথা বলছি, বনবিবিও বলছি, দক্ষিণ রায় বলছি। এই বনবিবি কিন্তু মুসলিম সম্প্রদায়ের, অর্থাৎ বিবি মুসলিমদেরকে মানে এই উপাখ্যানটা দেওয়া হয়, অনারেবল কোনো লেডিকে কিন্তু বিবি হিসাবে গণ্য করা যেতে পারে, শুধু বিবাহিত নয় এরকম নয়। আর দক্ষিণ রায় অর্থাৎ রাজা প্রতাপাদিত্য রায়ের বংশধর। অর্থাৎ সুন্দরবন একটা সময় এখানে মানুষের বসতি এলাকা ছিল, অর্থাৎ রাজা প্রতাপাদিত্য রায়ের এলাকা ছিল এইটা। ওই কারণে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা অর্থাৎ মানে কালেকশন করার জন্য, ট্যাক্স কালেকশন করার জন্য পরগনা ভাগ করা করে দিত। কিন্তু ধ্বংস হয়ে যাওয়ার পরে দক্ষিণ রায় এখানকার জমিদার হিসাবে থাকে। আর বহু অতীত থেকে সুন্দরবনে মধু সংগ্রহ করার একটা রেওয়াজ রয়েছে। একটা বাচ্চা ছেলের মডেল রয়েছে এখানে, প্রে করছে, অর্থাৎ দুঃখে, যিনি মধু সংগ্রহকারীদের সঙ্গে ফরেস্ট এরিয়ার মধ্যে মধু সংগ্রহ করতে গিয়েছিল। যখন ফরেস্ট ল্যান্ডে নেমে পড়ে শুকনো কাঠ সংগ্রহ করার জন্য, সেই সময় দক্ষিণ রায় তার রূপ চেঞ্জ করে বাঘ রূপ ধারণ করে দুঃখের উপরে ব্যাস করতে আসে। ফলে বাচ্চা যেখানে ভয় পাবে মাকেই স্মরণ করে, অর্থাৎ প্রকৃতির রূপকে মা হিসেবে বনবিবিকে স্মরণ করে। যে আওয়াজ শুনে বনবিবি শাহ জঙ্গলি সেখানে উপস্থিত হয়ে দক্ষিণ রায়ের সঙ্গে লড়াই করে দুঃখীকে রক্ষা করে। তৎকালীন সময় থেকে মানুষ মনে করে যে জঙ্গলে যাওয়ার প্রাক মুহূর্তে বা কোনো অশুভ কাজ আমাদেরকে গ্রাস করছে, সেখান থেকে মানে উপকৃত হওয়ার জন্য মা বনবিবি এবং দক্ষিণ রায়কে যদি পুজো করে যে কোনো কাজে বেরোনো যায়, সার্বিক দিক দিয়ে শুভ হতে পারে। তো এটাকে সকলেই মানে। লজিক্যালি যদি দেখা যায়, সুন্দরবনে হিন্দু মুসলিম সবাই বাস করে, কোথাও দেখাতে পারবেন না মুসলিমরা মূর্তি পূজা করে। ব্যতিক্রম সুন্দরবন, এখানে মুসলিমরা কিন্তু হিন্দু এবং খ্রিস্টান ভাইদের সঙ্গে এই মূর্তি পূজার সামিল। অর্থাৎ এই মূর্তি পূজা করার কারণে কোনো হিন্দু মুসলিম দাঙ্গা আজও পর্যন্ত সুন্দরবনে নেই। ভবিষ্যতে কি হবে আমরা কেউই বলতে পারবো না। চলুন। এখানে ম্যানগ্রোভ গার্ডেন বানানো রয়েছে, প্রত্যেকটা গাছের গায়ে নেম প্লেট লাগানো, বটানিক্যাল নেম এবং লোকাল নেম রয়েছে। সাথে ওয়াচ টাওয়ার রয়েছে, ওখানে একটা পুকুর আছে, মিষ্টি জলের পুকুর রয়েছে। যদি কোনো বন্য প্রাণী আসে তাহলে দেখা যেতে পারে। ও আচ্ছা আচ্ছা, জল খেতে যদি আসে। পশু লেখা আছে, বান্দরি গাছ পশু লেখা আছে, পশু। জঙ্গলের মধু, জঙ্গলের মধু। বাবুদার সঙ্গে কথা বলবো, আপনাদের যে ছেলেটা আছে ও সেই পাইল করা অরিজিনালটা পাবো কিনা জানি না। এই যে গড়ান গাছ, আপনাকে বলি ডিপেন্ড করুন বিক্রি হচ্ছে। খলসি পসরা বলে একটা দোকান আছে, পাখিজালা, ওর উপরে ডিপেন্ড করুন কে যেন আগে নামলো। আমাদের এখানকার একটা ছেলেকে জিজ্ঞাসা করলো, বললো কালকে বিকেলে বাঘ এসেছিল। আমরা ঢোকার আগে দেখুন ক্যামোফ্লেক্স কালারের একটা বোর্ড বেরিয়ে গেল না, আর্মি কালারের বোর্ড,
আমরা যখন কি হয়েছে ওটা? যে আমরা এখানে চিড়িয়াখানাটায় যাব। চিড়িয়াখানা নয়, চিড়িয়াখানা বলবেন না, এখানে বলতে আচ্ছা সরি, রেস্কিউ সেন্টার। চিড়িয়াখানাতে অনেক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেস্কিউ সেন্টার ট্রিটমেন্টের জন্য যে জায়গাটা রয়েছে আপনাদের অর্গানাইজার সেই ব্যবস্থাটা রেখেছে, সেখানে যাবেন না, যাব। লাস্ট যাবেন ওটা ঝড়খালি। আচ্ছা, আজকে আমাদের এখানে টিফিন চলে এসেছে, নান আর চানা। তো কেমন হয়েছে রিকি? দেখ, ও খেয়েছে। হয়েছে, এই চানাটা খুবই ভালো হয়েছে, খুব ভালো লাগছে খেতে। খুব টেস্ট। হ্যাঁ ঠিক। তো চলো আমরা খেয়ে নিই টিফিন। এ দেখো, তোমরা দেখতে পাবে হয়তো এগুলো হরিণের পায়ের ছাপ সব। এই যে, হ্যাঁ না, এখানে হরিণ আছে, যেহেতু কাদা রয়েছে বলে হরিণের পায়ের ছাপটা আমরা দেখতে পাচ্ছি। খুব ইচ্ছে একটু বাঘের পায়ের ছাপ যদি দেখতে পাই তো। এখানে আমরা যে এসছি, এত মজা হচ্ছে এখানে। পিষান অনবরত বলে যাচ্ছে আয় আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয় করে ডেকেই যাচ্ছে পশুগুলোকে। মানে ভীষণ মজা করে আসলে। কালকে আমরা যদিও কিছু দেখতে পেয়েছি, কিন্তু আজকে একদমই কিচ্ছু দেখতে পাচ্ছি না। হরিণ ওই কালকেও দেখেছি, বাট আজকে কিছুই তেমন দেখা যাচ্ছে না। শুধু পায়ের ছাপটা দেখতে পেয়েছি, আর কিচ্ছু তেমন দেখা যাচ্ছে না সত্যি কথা বলতে। এখনো অনেকটা দূর, দেখা যাক। যেতে যেতে দু সাইডে চোখ তো রেখেছে সবাই। বাঘ দেখেছি, সেটা কেউ দেখেনি। হ্যাঁ, বড় পিসি বাঘ দেখেছে, বাট আমরা দেখিনি বাঘটা। বড় পিসির সাথে সেই টাইমটা থাকলে এত ভালো হতো। তো যাই হোক, না একদমই ইয়ার্কি করেছে। বল, বড় পিসির বান্ধবী। হ্যাঁ, এই যে দীপা পিসি দেখেছে বাঘটা, দেখে বড় পিসিকে জানিয়েছে। যেহেতু বান্ধবী না, শুধু দুই বান্ধবী মিলেই দেখেছে। কিন্তু শুধু দুজনেই দেখছে। 1982-84-তে গভর্নমেন্ট কিছু রেশনের ব্যবস্থা করার জন্য এরকম একটা ব্যবস্থা করেছিল, কিন্তু পার্টিকুলার ওখানে সবসময় যে বিধবারাই থাকবে এরকম কোনো কথাই নেই। এই বাড়িগুলি কি কোনো মানুষ এটা আমাদের দেখে মাথা পাগল করলে হবে না, প্রচুর ভুল। দেখো, খোলা আমরা কিংকোবরা হয়তো দেখতে পাইনি, কিন্তু ওর খোলসটা দেখা যাচ্ছে। এই যে দাঁড়াস কত বড় হতে পারে, কত দূর নিয়ে যায়, এখান থেকে শুরু হয়েছে। আমরা কুমির দেখতে পেয়েছি, আর কিছু পাই না পাই কুমিরটা দেখতে পেয়েছি। বেশ বড় কুমিরটা ঘুমাচ্ছে রোদের মধ্যে। থাক, ঘুমাও তুমি। আমরা এখন এসেছি ঝড়খালিতে। আশা করছি এখানে বাঘ দেখতে পাবো, ঠিক আছে। আর দাদা একটা বাঘ নিয়েছে, এই যে এইদিকে আছে। ও একটা বাঘ ধরেছে, বাড়িতে গিয়ে দেখাবো বাঘটাকে। ও নিজে তো একটা বাঘ, আরেকটা বাঘ হয়তো নিয়ে যাবে। আমরা এখন ঝড়খালিতে আছি, আর এখানে যে এসছি এখানে বাঘ দেখতে পাবো একদম। কেননা এটা হচ্ছে রেস্কিউ পয়েন্ট, এখানে বাঘদের রেস্কিউ করে নিয়ে আসা হয়। বাঘ আছে, আরও অনেক কিছু আছে হয়তো। তো চলো গিয়ে দেখা যাক কি কি দেখতে পাই। এতক্ষণ পর যাব, কিছু দেখা যাবে আশা করছি। তো চলো দেখা যাক। পুতু, পুতু অচেনা না, দিয়াও ভয় পায় না। এখানে কিছু নিয়মাবলী করা হয়েছে, ওয়াইল্ড অ্যানিমেল। আর এদিকে কি কি করতে পারবেন আপনারা, কি কি করবেন না সেসব লেখা আছে। এখানে ঢুকতে গেলে কিন্তু আমাদের অবশ্যই টিকিট লাগবে, পার হেড 30 টাকা করে টিকিট। এ দেখো, এখানে কি সুন্দর পার্ক করা আছে বাচ্চাদের জন্য। শুধু বাচ্চারা তো খেলছে না, বড়রাও পর্যন্ত শুরু করে দিয়েছে খেলা। এই যে এইদিকে স্লিপ করা রয়েছে। এই
দেখো পাখিটা, ঈগল পাখি। পাখির খাঁচায় খাবার দেবেন না। এইসব পাখিগুলি এভাবে আটকা রাখা উচিত। ওই যে বাঘ দেখতে পেলাম, তাও ঘুমিয়ে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। একদম জুম করে দেখাচ্ছি, জানি না কতটা দেখতে পাচ্ছ তোমরা। আর দূরেও নাকি আরেকটা আছে। হ্যাঁ তো আমাদের আজকের মতন ঘোরা কমপ্লিট। আমরা এবার পাখিরালয়ে চলে এসেছি নিজেদের হোটেলে। সেখানে গিয়ে আমাদের আজকে ছিল বাউল প্রোগ্রাম, তোমরা দেখতে থাকো। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, এই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু সাধের লাল বানাইনি মোরে বই রাহাজি, সাধের লাল বানাইনি মোরে বই রাহাজি। তোর পাগলা তোর পাগলি কই, পাগলি তোর পাগলা নাই, না তোর পাগলি কই, পাগলি তোর পাগলা নাই, পাগলা তোর পাগলি হতে চাই, তোর প্রেম আনলে পুইরা বোঝাই, এই পাগলা তোর পাগলি হতে চাই, তোর প্রেম আনলে পুইরা বোঝাই। রনিদার রিকোয়েস্ট। পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো, এই পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। আমি ভিডিও করলাম। যাও না যাও না। বলে মালে পিরিত করো না, বলে মালে পিরিত করো না। তোমরা দেখো আছিয়া তোমার নিত্য করে চমকিয়া চমকিয়া তাদের কমলা সুন্দরী মনে হয় যে ইন্দ্রপুরীকে নাচেন কমলা সুন্দরী মনে হয় যে ইন্দ্রপুরীকে আমি কিনা দেখিনো আমি সরণ মরিয়া আমার দেখিনো আমি সবাব মরিয়া আমার কিনা দেখিনো আমি সরণ মরিয়া রে কমলা 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 নৃত্য করে চমকিয়া চমকিয়া তোমরা দেখো হাসিয়া কমলা নৃত্য করে চমকিয়া চমকিয়া কমলা নৃত্য করে চমকিয়া চমকিয়া আমার চাল পেলে দে হারিতে ঠাকুর জামাই গেল বাড়িতে ও নদী ঠাকুর জামাই গেল